সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদ আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজ এডুকেশনে। চলে আসলাম আবারও তোমাদের সামনে আরও একটি বোর্ডের সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে, যেখানে আমরা প্রথমেই লক্ষ্য করতে পারছি যে এখানে একটা না দুইটা না তিনটাও না চারটা টোটাল হচ্ছে সমীকরণ দেওয়া আছে, চারটা সমীকরণ দেওয়া আছে। আর বলছে এটি একটি চতুর্ভুজের চারটা বাহুর নির্দেশ করে, তার মানে এরা অবশ্যই সরলরেখার সমীকরণ। আর এই সরলরেখা চারটা একে অপরকে ছেদ করে, তারপরে কি উৎপন্ন হয় বলতো? একটা চতুর্ভুজ উৎপন্ন হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে সেই চতুর্ভুজের বাহুগুলা হচ্ছে এই তোমার সমীকরণগুলো নির্দেশ করতেছে। ওকে, সৌজন্য সাপেক্ষে আমরা উদ্দীপকটা পড়ে ফেললাম, সরাসরি চলে আসবো আমরা আমাদের সমাধানে। তো সমাধানে প্রথমে যেটা বলছে যে তোমার কতে y - x - 7 রেখাটি x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা জানতে চাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে ভাইয়া একটা কথা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখনই আমরা চারটা ওয়ার্ড আমাদের চোখের সামনে দেখব, একটা হচ্ছে কোণ, সমরেখ, সমান্তরাল আর হচ্ছে লম্ব। ওকে, কি কি বললাম এখানে আমি লিখে দিচ্ছি, কোণ, সমান্তরাল, লম্ব আর হচ্ছে কি বলতো সমরেখ। সমরেখ এই চারটা ওয়ার্ড যখনই তোমার সামনে আসবে চোখের সামনে, ধরেই নিবা তুমি যে অবশ্যই এই চারটার উত্তর তোমার সরলরেখার ঢালে আছে। কোথায় আছে? ঢালে, ঢাল, এই যে ঢাল। ওকে, ঢালটার মধ্যে হচ্ছে উত্তরটা লুকায় আছে। তাহলে সেক্ষেত্রে আগে চোখ কান বন্ধ করে ঢাল বের করে ফেলবা, তারপরে দেখা যাক আমরা হচ্ছে কি করতে পারি। তাহলে আমার কি করতে হবে বলতো? সমীকরণ থেকে ঢালটা বের করতে হবে। তো সমীকরণ থেকে ঢাল বের করা খুবই সহজ। আমরা ক নম্বরে যাব, দেওয়া আছে y - x - 7 - 7। ওকে, এটার এই সরলরেখার যে সমীকরণটা দেওয়া আছে এটার আমরা ঢাল বের করতে চাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে এর ঢাল, ওকে, এর ঢাল হবে খুবই সহজ ঢাল বের করার যে নিয়মটা। আচ্ছা, সেটার জন্য কিন্তু আরেকটা ব্যাপার, এই যে সূত্রটা আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি সেটার ক্ষেত্রে অবশ্যই কিন্তু চলকগুলো এক পাশে থাকা দরকার। চলকগুলো অবশ্যই এক পাশে দরকার। তাহলে সেক্ষেত্রে আমি এখানে এইটা করার আগে, ঢালটা লেখার আগে চলকগুলোকে একটু এক পাশে নিয়ে নিই। বোঝাতে যাচ্ছি যে ধরো -x টা এই পাশে, দেখো এক্সগুলো চলকগুলো একে অপরের সাথে তোমার হচ্ছে আলাদা হয়ে আছে না, ওদেরকে একটু একসাথে লিখে দিব। একসাথে লিখে দিলে তোমার একটা কি আসবে বলো তো? -x এই পাশে আসলে +x হয়ে যাবে, আর এখানে হচ্ছে y = -7, এইভাবে থাক। এখন ঠিক আছে, ঠিক আছে, সমীকরণটা একটু এইভাবে সাজায় নিতে হবে। সাজায় লিখলে তুমি কি পাবো বলো তো? এই যে এর ঢাল, m = কি হবে জানো? -x এর সহগ, এটা হচ্ছে সূত্র, x এর সহগ। খুব সহজেই তোমরা হচ্ছে ঢাল পেয়ে যাবে, x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, ঠিক আছে? x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। তো এখানে x এর সহগটা কত হচ্ছে বলো তো? এই যে 1, আর এটা কিন্তু সূত্রের মাইনাস, এখানে যাই থাক না কেন তোমাকে অবশ্যই কিন্তু মাইনাসটা দিতেই হবে। তাহলে এখানে 1 থাকতেছে আর এখানেও 1, তাহলে আমার ঢাল আসলো -1, ঢাল -1 আসছে। এখন ভাইয়া ঢালের সাথে কোণের যে সম্পর্কটা আপনি বললেন যে হচ্ছে ঢালটাকে বের করতে, আমরা ঢালটা বের করে ফেললাম। এখন কোণের সাথে এটা সম্পর্কটা কি? কোণের সাথে সম্পর্ক হচ্ছে একদম সরাসরি ঢালের সংজ্ঞায় যেটা আমার আছে, ঢালের সংজ্ঞাটা তোমাকে জানতে হবে। ঢালের সংজ্ঞা আমাকে বলে যে কোনো সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে, ধনাত্মক দিক কি আমি সেটাও বোঝাচ্ছি, ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, এই যে দেখো একটা কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট কি সেটাও বলতেছি, ট্যানজেন্ট হচ্ছে হবে ঢাল। তার ট্যানজেন্টই হবে কি বলতো? ঢাল। এটাই হচ্ছে ঢালের সংজ্ঞা। ঢালের সংজ্ঞা কি বলছে? কোনো সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে। এখন কথা হচ্ছে ভাইয়া একটু ব্যাপারটা একটু বুঝাই বলেন, চিত্রের মাধ্যমে এঁকে বলেন। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে চিত্রের মাধ্যমে একটু দেখি এটা ব্যাপারটা কেমন হয়। ধরো এটা হচ্ছে আমার y অক্ষ, এটা হচ্ছে আমার x অক্ষ, আমি ধরে নিচ্ছি। ধরো একটা সরলরেখা ধরো এইভাবে গেছে, ধরো ঠিক আছে, ধরো এইভাবে গেছে, এমনভাবে গেছে, ধরো যে কোনোভাবে যেতে পারে, আমি ধরে নিচ্ছি জাস্ট এইভাবে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে দেখো এটা হচ্ছে x অক্ষ, ওকে, এটা হচ্ছে আমার y অক্ষ। আর ধনাত্মক দিক ব্যাপারটা হচ্ছে কি? ঘড়ির কাঁটার বিপরীত দিকটা, মানে আমার হাতের এই যে বাম দিকটা, ঠিক আছে? ধরো এটা যদি আমাদের ঘড়ি হয়, এই যে দেখো ঘড়ির দিক হচ্ছে এইটা, আর বিপরীত দিক হচ্ছে এইটা। এই ঘড়ির কাঁটার বিপরীত দিককেই বলে হচ্ছে x অক্ষের ধনাত্মক দিক। দেখো x অক্ষের এই যে দেখো ধনাত্মক দিক, এই যে দেখো এইটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিক, ওকে। তাহলে আমি ধরে নিলাম যে এটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা কোণ থিটা উৎপন্ন করে, যে কোণটা উৎপন্ন করে সেটা হচ্ছে থিটা। তাহলে সেক্ষেত্রে
যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট। এখন ট্যানজেন্ট কথাটা আবার কি? আমরা হচ্ছে ত্রিকোণমিতিতে অলরেডিতেই শুনছি সাইন, কস, ট্যান শুনছি না? এই যে তোমার হচ্ছে ট্যান, এই ট্যানটা যে আমরা পাই, ট্যান দিয়ে যে আমরা অঙ্কগুলো করি, এই ট্যানই হচ্ছে, ট্যানের পুরো নাম হচ্ছে ট্যানজেন্ট। আমাদের একটা নাম থাকে না, যে পুরো নাম, ভালো নাম থাকে পুরো একটা, তারপর একটা ছোট ডাক নাম থাকে যেটা আমরা ভালোবেসে আমাদের আশেপাশের মানুষজনরা ডাকে। তো ঠিক একই রকম এরও আছে, এর পুরো নামটা হচ্ছে ট্যানজেন্ট। কিন্তু গণিতবিদরা এর ভালোবেসে বলছে যে ঠিক আছে তোমার এত বড় নামটাকে আমরা একটু ছোট করে দিই, ট্যান বলি। তাহলে সেক্ষেত্রে যে ট্যানই হচ্ছে ট্যানজেন্ট। ওকে, তাহলে ট্যানজেন্টটি ঢাল মানে হচ্ছে কি বোঝাচ্ছে? যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে ট্যান থিটা হবে ঢাল, যদি বিটা কোণ উৎপন্ন করতো তাহলে ট্যান বিটা হতো ঢাল, যদি এ কোণ উৎপন্ন করতো তাহলে ট্যান এ হতো ঢাল। ওকে, আর যদি কোণের মান দেওয়া থাকে যেমন 30 ডিগ্রি কোণ, তাহলে ট্যান 30 ডিগ্রি হতো কি বলতো? ঢাল। ওকে, আচ্ছা, তাহলে ট্যানজেন্টটি ঢাল। ওকে, তাহলে আমি এখানে বলতে পারি না যে ট্যান থেটা ইকুয়ালস টু ঢাল, ট্যান থেটা। ওকে, আমি কিন্তু এই যে সরলরেখা যে আমার হচ্ছে ঢালের যেই তোমার সংজ্ঞা আছে সেখান থেকে পাই যে আরও একটা মাধ্যমে তোমার হচ্ছে ঢালটা বের করা যায়, সেটা হচ্ছে কি ট্যান থেটা। ওকে, তাহলে সেক্ষেত্রে আমি সরাসরি এটা এখন লিখতে পারি। দেখো এটা কিন্তু মুছে দিচ্ছি, তোমরা চাইলে কেউ স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি এখান থেকে একটু লিখে দিব যে এখন যদি তোমার হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থেটা কোণ উৎপন্ন করে, সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থেটা কোণ উৎপন্ন করলে, থেটা নামের কোণ উৎপন্ন করলে, ওকে, আমরা ধরে নিলাম যে সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থেটা কোণ উৎপন্ন করছে। ওকে, থেটা কোণ উৎপন্ন করলে আমরা বলতে পারি, যে এখানে বলতে পারি যে ট্যান থেটা ইকুয়ালস টু কি বলতো? এই যে তোমার ঢালটা, আমাদের সরলরেখার ঢালটা, তাহলে এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম। তো ট্যান থেটা ইকুয়ালস টু এই যে -1। এখানে কোণের মানটা দরকার হয়, কিন্তু এখানে কোণের মান দরকার হয় না, সমীকরণ জানলেই হয়। ঠিক আছে, আবার দুইটা বিন্দু জানলেও আমরা বের করতে পারি। যাই হোক, তাহলে এইটা অঙ্কের এই পর্যায়ে এসে একটু ব্যাপারটা একটু ইন্টারেস্টিং হয়ে যায়। কেন ইন্টারেস্টিং হয়ে যায়? কারণ হচ্ছে এখানে থেটার মানটা বের করতে হবে। তো থেটার মানটা বের করা আসলে অনেক সহজ। দেখো থেটাটাকে এই পাশে রাখো, রাখার পরে কি করবা? এখানে যে ট্যানটা, ট্যান যখন তার থেটাকে রেখে সাইড চেঞ্জ করবে তখন এই পাশে চলে গেলে ওইটা ট্যান ইনভার্স হয়ে যাবে। কি হয়ে যাবে? ট্যান ইনভার্স -1। ওকে, থেটা ইকুয়ালস টু কি হয়ে যাবে? ট্যান ইনভার্স -1। এখন এটা আবার কিভাবে করা যায়? আমরা একবারে ডিরেক্টলি ক্যালকুলেটরে করব। ক্যালকুলেটরটা হাতে নিয়ে নিব। ওকে, তাহলে দেখো এখানে হচ্ছে আমরা জাস্ট সিম্পলি ক্যালকুলেটর দিয়ে, এই যে দেখো আমি এখানে লিখে দিচ্ছি ভাইয়া। এই দেখো তোমার প্রথমে শিফট প্রেস করবা, শিফট অপশনটা তোমাদের ক্যালকুলেটরের একদম বাম পাশে আছে, একদম বাম পাশে উপরে দেখো শিফট আছে। শিফট দিয়ে তুমি সরাসরি ট্যান প্রেস করবা, শিফট দিয়ে সরাসরি ট্যান প্রেস করবা, তাহলে দেখবা ট্যান ইনভার্স। ট্যান ইনভার্স মানে দেখো ট্যানের পাওয়ার -1 হয়ে যাবে, মানে ট্যানের মাথার উপর একটা মাইনাস চলে আসবে। একদম সরাসরি ট্যান প্রেস করবা, তাহলে ট্যান ইনভার্স পেয়ে যাবে। শিফট দিয়ে ট্যান ইনভার্স পাওয়ার পরে কি দিবে? যে -1। -1 দিলে দেখো তুমি এখানে -45 ডিগ্রি একটা মান পাচ্ছ, -45 ডিগ্রি। কিন্তু ভাইয়া একটা কথা মনে রাখবে যে থেটার মান এভাবে -45 ডিগ্রি রাখা যাবে না, মাইনাস মানটা এভাবে রাখা যাবে না, এটাকে অবশ্যই প্লাস মান লিখতে হবে। আর প্লাস মান লেখার জন্য আমি ছোট্ট একটা শর্টকাট ট্রিক তোমাকে বলে দিব, এটা যদি একবারই করে দাও তাহলেই তোমার হয়ে যাবে, আর তোমার ঘর টর ঘুরায় কিচ্ছু করা লাগবে না। ওকে, এটা একটা কমপ্লিকেটেড বিষয়, তো সেটাকে আমরা একটু সহজ করে সুন্দরভাবে কি করব? অতএব থেটা ইকুয়ালস টু লিখবো জাস্ট যেই মানটা আসছে, আমি বলতেছি মানটা, আমি চিহ্ন সহ বলি নেই, আমি মানটা বলতেছি। এখানে চিহ্নটা মাইনাস কিন্তু মানটা কত? 45 ডিগ্রি। মান কত? 45 ডিগ্রি। এই মানটাকে জাস্ট 180 ডিগ্রি থেকে সব সময় যাই আসুক, এখানে এখানে দশমিক আসুক, যাই আসুক না কেন, জাস্ট যদি কখনো ঋণাত্মক মান আসে তাহলে ওই মানটাকে, আমি আবার বলতেছি মানটাকে কিন্তু চিহ্ন সহ না, জাস্ট মানটাকে কি করবা? ওই 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দিবা। সব সময় জাস্ট 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দিবা, তাহলেই তোমার কাজ শেষ। মনে রেখো কিন্তু, হ্যাঁ, জাস্ট 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দিবে, তাহলেই কিন্তু কাজ শেষ। তাহলে 180 ডিগ্রি থেকে বিয়োগ করলে মনে হয় 135 হয়, তাই তো? 135 ডিগ্রি। দেখো এটাই হচ্ছে তোমার উত্তর। আমি বলবো ভাইয়া যে একবার তো -45 ডিগ্রি আসতেছিল, তুমি ট্যান -45 ডিগ্রি দাও, তাহলে দেখবো -1। আবার ট্যান শুধু 135 ডিগ্রি দিলেও তোমার অ্যান্সার -1ই আসবে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখবা এটার জন্য -1 পাচ্ছ, এটার জন্য -1, কিন্তু ঋণাত্মক মানটা আসলে লেখা যাবে না, তো ধনাত্মক মানটা এইভাবে লিখে দিবে। আর এই কথাটা ভাইয়ের কথাটা সবসময় মনে রেখো যে কখনো যদি তোমার হচ্ছে ঋণাত্মকে মান আসে, জাস্ট 180 ডিগ্রি থেকে মানটাকে বিয়োগ করে দিবে, দ্যাটস ইট, তোমার কাজ শেষ। এই যে দেখো এই এতটুকু একটু মনে রেখো, ঠিক আছে?
তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এরপর আমরা সরাসরি চলে যাব আমাদের পরবর্তী অঙ্কটাতে। বলছে প্রথম দুইটি সরলরেখা এবং এক্স অক্ষ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথম দুইটি সরলরেখা, তার মানে যে দেখো এখানকার প্রথম যে দুইটা সরলরেখা আছে, এই দুইটা সরলরেখা এক্স অক্ষের সাথে একটা ত্রিভুজ উৎপন্ন করে। তাহলে ব্যাপারটা যদি আমি চিত্রে আঁকতে যাই তাহলে দেখতে অনেকটা এমন হবে। এই যে দেখো, আমি ধরে নিচ্ছি আমার ওয়াই অক্ষ, এটা বাঁকা হইতে পারে, তো তুমি এটা নিজেদের মতন করে জাস্ট ধরে নিবে। এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, এখন এক্স অক্ষের সাথে তাহলে দুইটা তোমার হচ্ছে সরলরেখা ধরে এইভাবে গেছে, একটা গেছে এইভাবে, একটা গেছে তোমার, এটা হচ্ছে এইভাবে গেছে, আর আরেকটা গেছে তোমার এইভাবে গেছে। হতেই পারে, আমি ধরে নিচ্ছি, জাস্ট ধরে নিচ্ছি, জাস্ট এটা আমার জাস্ট একটা অ্যাজাম্পশন যে এইভাবেই গেছে, নিচেও যেতে পারতো আবার অন্য কোথাও যেতে পারতো, ঠিক আছে। কিন্তু এটা জাস্ট আমার একটা অ্যাজাম্পশন যে এক্স অক্ষের সাথে যাবে। আর পৃথিবীতে যতগুলো সরলরেখা আছে সবগুলো কি বলতো, ওই এক্স অক্ষের সাথে তোমার অবশ্যই, বা এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সাথে অবশ্যই তোমার হচ্ছে কি করবে বলতো, ছেদ করবে। পৃথিবীতে যতগুলো এক্সিস্টিং সরলরেখা আছে শুধুমাত্র দুই ধরনের সরলরেখাগুলো বাদে, ঠিক আছে, দুই বা তিন ধরনের সরলরেখা আছে, ঠিক আছে, সেই তিন ধরনের সরলরেখাগুলো বাদে পৃথিবীতে যতগুলো এক্সিস্টিং সরলরেখা আছে সবগুলো এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাথে অবশ্যই ছেদ করবে, ঠিক আছে। একটা হচ্ছে ধরো, আর সেই তিনটা কি কি, আরে তিনটা যেহেতু বলেই ফেলছি তাহলে তিনটার কথা একটু না বললেই না, পরে দরকার হয় আবার করে ফেলবো। দেখো এই যে একটা সরলরেখা যেটা এক্স অক্ষের সমান্তরাল, এটা কখনোই এক্স অক্ষকে ছেদ করবে না, কারণ এক্স অক্ষের সমান্তরাল, তার মানে সারা জীবন একই ডিস্টেন্স মেনটেন করে যাবে। এই সরলরেখাটা কখনো ছেদ করবে না, মানে তোমার এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে ছেদ করবে না, শুধু ওয়াই অক্ষকে ছেদ করবে, ঠিক আছে। আবার তোমার আরেকটা সরলরেখা আছে ধরো যেটা ওয়াই অক্ষের সমান্তরাল, এটাও কখনো কি করবে না, ওয়াই অক্ষকে ছেদ করবে না, এটা সবসময় এই যে এক্স অক্ষকে ছেদ করবে শুধু। আর আরেক ধরনের সরলরেখা আছে যেটা হচ্ছে মূল বিন্দু দিয়ে যায়, দেখো মূল বিন্দু, দেখো দেখো মাঝখান দিয়ে যাবে, দেখছো এই যে মাঝখান দিয়ে যেটা যাবে, এও কখনো এক্স অক্ষ ওয়াই অক্ষকে এভাবে ছেদ করবে না, মূল বিন্দু দিয়ে যাচ্ছে, ঠিক আছে। এই তিন ধরনের সরলরেখা বাদে পৃথিবীতে যতগুলো এক্সিস্টিং সরলরেখা আছে সবাই কি করবে বলতো, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটাকেই ছেদ করবে, এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটাকেই কি করবে বলতো, ছেদ করবে। ভাইয়ের কথা একটু মনে রেখো। আচ্ছা, ধরে নিলাম এইভাবে ছেদ করছে, ধরে নিচ্ছি জাস্ট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমি ধরে নিলাম আমার এক নাম্বারটা প্রথমটা, আর এটা আমি ধরে নিচ্ছি আমার দুই নাম্বারটা, ঠিক আছে, দ্বিতীয়টা। তাহলে প্রথম আর দ্বিতীয় মিলে এই ত্রিভুজটা গঠন করছে, দেখো এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের সাথে দেখছো, এই দেখো এক্স অক্ষের সাথে দেখছো, এক্স অক্ষের সাথে কি এই ত্রিভুজটাই গঠন করতেছে না, দেখছো, দেখো এই যে এটা, এই যে এটা জাস্ট তোমাদের চোখের সামনে ভিজিবল থাকার জন্য জাস্ট এখানে হচ্ছে ডট ডট দিয়ে দিচ্ছি, বাট তোমাদের কিন্তু ডট ডট দেওয়া মোটেও ম্যান্ডেটরি না। এই যে, তাহলে এই গেল আমার, ঠিক আছে। এখন আমার যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয় তাহলে অবশ্যই এই যে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে, গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। ওকে, এই যে দেখো ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে এখন যদি ক্ষেত্রফল বের করতে হয় তাহলে অবশ্যই আমাদের এই দেখো শীর্ষ বিন্দুগুলো কিন্তু জানা লাগবে। শীর্ষবিন্দু দেখো, এই যে ফোঁটা ফোঁটা দেওয়া, এই যে ভিতরে ফোঁটা ফোঁটা না, এই যে এই ফোঁটা দেওয়া, এই যে এই শীর্ষবিন্দুগুলো তোমাকে বের করতে হবে। এখন শীর্ষবিন্দুগুলো কীভাবে বের করা যায় সেটারও নিয়ম আছে। কীভাবে নিয়ম আছে, সেই নিয়মগুলোর মধ্যে প্রথম যেই বিন্দুটা, আগে হচ্ছে এই ছোটো এগুলো বের করে ফেলি, এই ছোটোগুলো বের করে ফেলি। ধরে নিচ্ছি আমি হচ্ছে এইটা আমার একটা বিন্দু নাম দিয়ে দিলাম, আমরা আমাদের মতন করে একটা নাম দিয়ে দিলাম, এটা দুধকে ধরলাম আমি এ বিন্দু, এটাকে ধরলাম বি, আর এটাকে ধরলাম সি, ধরতেই পারি আমি এ বি সি। তোমরা চাইলে যে কোনো কিছু ধরে নিতে পারো, নিজেদের প্রথম অক্ষরে গুলো দিয়েও ধরে নিতে পারো, প্রথম অক্ষর যেটা হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এ বি সি, তাহলে হচ্ছে এই বিন্দুটা, বি বিন্দু এবং সি বিন্দু, আমি আগে বি বিন্দু এবং সি বিন্দুকে নিয়ে চিন্তা করতে চাচ্ছি, এই বিন্দুটা আমরা একটু পরে আসি। আগে এই বিন্দুটা কিভাবে আসলো দেখি তো, এই বিন্দুটা সরি বি বিন্দুটা কিভাবে আসছে একটু দেখে নিই। প্রথমেই দেখে নিব বি বিন্দুটা কিভাবে আসছে। দেখো তোমার এই যে 2 নং সরলরেখাটা দেখতে পাচ্ছ, 2 নং সরলরেখাটা এক্স অক্ষকে ছেদ করছে, তাহলেই কিন্তু এই বিন্দুটা তুমি পাইছো। যদি এক্স অক্ষকে ছেদ না করতো, দেখো এই যে এক্স অক্ষকে ছেদ না করতো, তাহলে কিন্তু তুমি এই বি বিন্দু পেতা না। তাহলে এক্স অক্ষের ছেদবিন্দু আমাকে বের করতে হবে, তাই না, এক্স অক্ষের ছেদবিন্দু। এখন কথা হচ্ছে ভাই, এক্স অক্ষের ছেদবিন্দু যদি জানতে হয়, জানাটা কিন্তু খুব সহজ। কারণ কেন, এক্স অক্ষের ছেদবিন্দুতে এই দেখো এই বিন্দুটাতে, এই বিন্দুতে যতক্ষণ পর্যন্ত একটা বিন্দু হতে হলে তো এক্স অক্ষের মানও লাগে, ওয়াই অক্ষের মানও লাগে। তো এই বিন্দুতে তুমি না ওয়াই অক্ষের মানটা জানো, কি জানো, 0। এক্স অক্ষের উপরে যতক্ষণ পর্যন্ত তুমি আসো, ওয়াই অক্ষের মানটা কত হবে বলো তো, 0। তাহলে এই বিন্দুতে মানে এক্স অক্ষের উপরে যতগুলো বিন্দু আছে সব বিন্দুতে ওয়াই এর মানটা কত হবে, 0। কিন্তু এক্স এর তো মান আছে, তোমাকে এখন এক্স এর মানটা বের করতে হবে।
এক্স এর মানটা কিভাবে বের করা যায় একটু দেখি। তোমার 2 নং সরলরেখাটা হচ্ছে y equals to -x plus 6, y equals to -x plus 6 সরলরেখাটি কাকে ছেদ করছে? x অক্ষকে, তাই তো? x অক্ষকে b বিন্দুতে ছেদ করলে, b নামক বিন্দুতে ছেদ করলে ছেদবিন্দুতে কার মান 0 বলো তো? y এর মান 0। এই যে ছেদবিন্দুতে, ওই অন্য কোনো বিন্দুতে না, কিন্তু এই ছেদবিন্দুটাতে y এর মান কত হবে? 0। আচ্ছা, এই যে আমরা যে সমীকরণগুলো বের করি, আমরা তো জানি এই সমীকরণে তোমার এই যে এই সরলরেখার কি বোঝানো হয় বলো তো? x মানে x অক্ষের মান, y মানে কি বলো তো? y অক্ষের মান। এই সরলরেখার জন্য এই যে দেখো, চলক x মানে x অক্ষের মান, y মানে কি? y অক্ষের মান। তাহলে এই যে b বিন্দুটাতে y অক্ষের মান কত? 0 আমরা জানি। তাহলে x অক্ষের মান কিভাবে পাবো? এই যে দেখো, y এর মান 0 বসায় দাও, যে এই সমীকরণ যে ছেদ করছে তার সমীকরণে বসায় দাও। বসাই দিলে কত হচ্ছে? তোমার হচ্ছে y0 আর এখানে -x plus 6, তাই তো? আচ্ছা, তো +6 এই পাশে চলে আসলে -6 হয়ে যাবে। অতএব x equals to 6, x equals to 6। তাহলে এই পাশে কত হচ্ছে বলো তো? 6 হচ্ছে। আচ্ছা, আমি ধরেই নিলাম এটা 6। অনেকেই তোমরা বলবো যে ভাই এই পাশে তো 6 হয় না, এই পাশে তো মাইনাস মান আসে, x অক্ষের মাইনাস মানটা এদিকে আসে। হ্যাঁ, আমিও জানি x অক্ষের মাইনাস মানটা এদিকে আসে, কিন্তু তুমি এই ব্যাপারটা লক্ষ্য রাখবা, সেটা হচ্ছে কি জানো? যে তুমি চিত্রটা তো প্রথমেই তুমি বুঝবে না যে এটা আসলে কিভাবে আসবে। তুমি জাস্ট নিজেদের বোঝার জন্য চিত্রটা তুমি আঁকবা। এই চিত্রটা আঁকা মোটেও ম্যান্ডেটরি না, তোমরা শুধুমাত্র নিজেরা যেন ভিজুয়ালাইজ করতে পারো ব্যাপারটা, সেই জন্যই হচ্ছে চিত্রগুলো আঁকবা। ওকে, এটার জন্য কোনো এক্সট্রা কোনো মার্কও নাই, আবার মার্ক কাটাও যাবে না যে ভুল আঁকছো কেন। আচ্ছা, তাহলে বি বিন্দুটা আমার কত আসলো? 6,0, x এর মান 6, y এর মান 0। ঠিক একই রকম ভাবে এখন আমার হচ্ছে দেখো, এই 1 নং সরলরেখাটাও আবার x অক্ষকে ছেদ করছে বলে c বিন্দু পাওয়া গেছে। দেখছো, x অক্ষকে ছেদ করতেছে 1 নংটা। 1 নংটা দেখো, 1 নং দেখতে পাচ্ছ? ওই দেখো 1 নংটা ওই x টাকে ছেদ করছে বলেই হচ্ছে তুমি ছেদবিন্দু পাচ্ছ c টা। তাহলে ঠিক একই রকম এখানে শুধু একটু চেঞ্জ হয়ে যাবে c বিন্দুর ক্ষেত্রে। এটা কত? x plus 6, y equals to x plus 6। তাহলে দেখো y equals to x plus 6 সরলরেখাটি x অক্ষকে c বিন্দুতে, তাই তো? c বিন্দুতে ছেদ করলে, c বিন্দুতে, তাহলে c বিন্দুতে ছেদ করলে ছেদবিন্দুতে আবার কি y এর মান 0, কারণ কি x অক্ষের উপরে আছে। তাহলে x অক্ষের উপরে থাকলে y এর মানটা 0 আমরা জানি। তাহলে এই ক্ষেত্রে তোমার হচ্ছে দেখো y এর মান 0, শুধু x এর মানটা বের করতে হবে। কিভাবে পাবো? এই যে দেখো, আবার হচ্ছে এই যে y এর মান 0, তখন এই যে 2 নং ছেদ করছিল বলে সেজন্য 2 এর মানটা বসাইছি। এখন এই যে 1 নংকে ছেদ করছে বা 1 নং এসে ছেদ করছে বলে তোমার 1 নং এর মানটা বসাবো, মানে 1 নং সমীকরণে। তাহলে 1 নং সমীকরণে y এর মান 0 বসাইলে x plus 6, তাহলে x equals to -6, x equals to -6। এটা আসলে এইভাবে দিলে আরো ভালো হতো, কিন্তু আমি তো জানি না যে এখানে তোমার হচ্ছে কোনটা আমি কোন দিকে দিব। আমি জাস্ট আমাদের মতন এইভাবে একটা ধারাবাহিকভাবে ধরে নিব, দ্যাটস ইট। ওকে, ব্যাপারটা এইভাবে ধরে নিব। আচ্ছা, এখন আমরা বিন্দুগুলো পেয়ে গেছি, কিন্তু বি বিন্দু পাইলাম, সি বিন্দু পেলাম। এখন আমার লাগবে এই বিন্দুটা। এখন এই বিন্দুটা আমি কীভাবে পাইছি জানো? দেখো এই যে 2, দেখো যে এখানকার 2 আর 1 নং সরলরেখা একে অপরকে ছেদ করছে বলে হচ্ছে তোমার এই বিন্দু পাওয়া গেছে। বুঝছো? কিন্তু এই যে তোমার হচ্ছে এই যে 2 নাম্বারটা দেখছো উপরে যাচ্ছে, 2 নাম্বারটা যেটা যে এই যে নিচের দিকে যাচ্ছে, এটা এরা একে অপরকে ছেদ করছে বলেই কিন্তু এই বিন্দু পাওয়া গেছে। এখন তোমাকে কি বের করতে হবে? সরলরেখার ছেদবিন্দু। তার মানে তোমাকে এখন সরলরেখার ছেদবিন্দু বের করতে হবে। এখন সরলরেখার ছেদবিন্দু কিভাবে বের করা আমরা একটু দেখি, ব্যাপারটা একটু দেখি। সরলরেখার ছেদবিন্দু, আচ্ছা, তাহলে হচ্ছে আমার এই যে এখানে সি বিন্দুটা আসলো -6,0। তাহলে ব্যাপারটা মুছে দিচ্ছি। এখন সরলরেখার ছেদবিন্দু কোনটা নেওয়া যায়? এটাই। তাহলে সরলরেখা যদি আমাকে ছেদবিন্দু বের করতে হয়, যে তোমার এখানে ধরে নেই যে 1 নং এবং 2 নং, ঠিক আছে? 2 নং সরলরেখা পরস্পরকে, ঠিক আছে, পরস্পরকে এ বিন্দুতে ছেদ করলে, ওকে, এ বিন্দুতে ছেদ করলে, ঠিক আছে? তার মানে এখন আমার দুইটা সরলরেখা একে অপরকে যদি ছেদ করে সেই ছেদবিন্দুটা বের করতে হবে। দুইটা সরলরেখা যদি একে অপরকে ছেদ করে, তাহলে ছেদবিন্দু বের করার একটাই নিয়ম ভাইয়া, কি নিয়ম জানো? যে সেই সরলরেখার সমীকরণগুলো সমাধান করে দাও। সরলরেখার সমীকরণ
সমাধান। কি বললাম? সরলরেখার সমাধান। এই যে সরলরেখার সমীকরণ কি করতে হবে? সমাধান করতে হবে। সমাধান করলেই তোমরা পেয়ে যাবে তোমাদের কাঙ্ক্ষিত ছেদবিন্দু। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে সমীকরণ আবার সমাধান করে কিভাবে? সমীকরণ সমাধান করার উপায় আছে। সমীকরণ সমাধান করারও উপায় আছে, ঠিক আছে? উপায়টা হচ্ছে কি? এই যে দেখো, তোমার বিভিন্ন ধরনের উপায় আছে, টোটাল মোট 3টা উপায় আছে। 3টা উপায়ের মধ্যে হচ্ছে একটা নাম হচ্ছে অপনয়ন, একটা হচ্ছে প্রতিস্থাপন, একটা বজ্রগুণন, যেটা আমরা খুব বেশি ব্যবহারই করি না, একেবারে ব্যবহার করি না। আমরা মূলত প্রচলিত এই 2টা ব্যবহার করি, অপনয়ন আর হচ্ছে প্রতিস্থাপন। আর একটা স্পেশাল ওয়ান আছে, সেটা হচ্ছে ক্যালকুলেটরে। সেটাও আমরা শিখে ফেলবো যে ক্যালকুলেটর একবারে কীভাবে বের করা যায়। এখন অনেকে বলছে ভাই ক্যালকুলেটর বের করতে পারলে কেন প্রতিস্থাপন অপনয়ন করবো? অনেক সময় টিচার মাইন্ড করে, তুমি মনে হয় দেখে দেখে করছো, কিন্তু অ্যাটলিস্ট উত্তর মেলানোর জন্য বা যদি এমসিকিউতে কখনো আসে ছেদবিন্দু, তাহলেও কিন্তু আমাদের ক্যালকুলেটরটা দরকার। তো সেটাও আমি দেখাবো। ওকে, তাহলে সেক্ষেত্রে আমার বিন্দুগুলো কী কী দেওয়া আছে, সমীকরণ কী কী দেওয়া আছে? এক হচ্ছে y = x + 6, y = x + 6। আরেকটা দেওয়া আছে y = -x + 6। ওকে, তাহলে এটা আমরা হচ্ছে সমাধান করতে পারি। আমার এখানে মনে হচ্ছে যে আমি যদি অপনয়ন করি তাহলেই মনে হয় কাজ হয়ে যাবে। অপনয়ন মানে কি? যে কোনো একটা চলকের মান বাদ দিয়ে দিতে হবে, যোগ বা বিয়োগ করে যে কোনো একটা চলকের মান বাদ দিতে হবে। যেমন এখানে যদি আমি যোগ করি, যদি 1 আর 2, তাহলে দেখো কাজ হয়ে গেছে, একটা বাদ হয়ে যাচ্ছে, এক্সট্রা দেখো বাদ হয়ে যাচ্ছে। এই দেখো, এটা বাদ, আর এখানে থাকতেছে 2y12, y = 6। দেখছো y এর মান কিন্তু 6 আসছে, কারণ যে y মানে একটা বিন্দু হতে হলে তো y অক্ষের মান লাগবে। দেখো y অক্ষের মান পাইছি 6, তাহলে x অক্ষের মান কিভাবে পাবো? যে x এর মান বের করলেই হবে। তো দেখো এই y এর মানটা এখানকার যে কোনো একটা সমীকরণে বসায় দাও, তাহলেই তুমি x এর মান পেয়ে যাবে। আমার মনে হচ্ছে যে একে বসালেই ভালো হয়। কত আসবে দেখি তো? তোমার হচ্ছে y এর মান একে বসিয়ে, আচ্ছা একে বসানোর পরে আমি কি পাচ্ছি দেখো, y এর জায়গায় লিখবো 6, আর হচ্ছে এটা x + 6 তো থাকবেই, +6 এই পাশে আসলে -6, যেটা বাদ হয়ে গেলে x = 0। এই যে দেখো, আমি কিন্তু ছেদবিন্দু পেয়ে গেলাম। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি হচ্ছে আমার? x এর ভ্যালু 0, y এর ভ্যালু কি? 6। x এর ভ্যালু 0, y এর ভ্যালু 6। ওকে, x এর ভ্যালু 0, y এর ভ্যালুটা 6 হচ্ছে। তুমি একটু দেখে নাও ভালোভাবে যে এই বিন্দুর স্থানাঙ্ক হবে 0,6। এখন এই সেম জিনিসটা আমরা হচ্ছে ক্যালকুলেটরেও চাইলে করতে পারি, কিন্তু সেটা হচ্ছে আমি এই যে খ নম্বর সমাধানে শেষে দেখাই দিব। ওকে, তো আপাতত আমরা হচ্ছে অঙ্কটা শেষ করে ফেলি। আচ্ছা, এই পর্বটুকু এই অংশটুকু আমরা বাদ দিয়ে দিচ্ছি। এখন বাদ হচ্ছে জাস্ট এই যে এটা থাকবে। এখন আমাদের আর কোনো কাজ নেই, আমাদের শুধুমাত্র কাজ হচ্ছে কি ক্ষেত্রফল বের করা। তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল, দেখো ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, ঠিক আছে? ক্ষেত্রফল বের করা খুব সহজ, হাফ দিব, তারপরে এই যে নির্ণায়ক সাইন দিয়ে দেখো তোমার হচ্ছে প্রথমে a এর ভ্যালুটা বসাচ্ছি 0,6, তারপরে কি x এর ভ্যালু উপরে, y এর ভ্যালু নিচে, x এর ভ্যালু উপরে, y এর ভ্যালু নিচে। আবার যেই বিন্দুটা দিয়ে শুরু করছি সেই বিন্দুটা দিয়েই কিন্তু শেষ করতে হয়, নাহলে কিন্তু ত্রিভুজ পাওয়া যায় না। দেখো এই যে এই ছোট্ট ত্রিভুজটা দিয়ে দেখাই, এই ছোট্টটা দিয়েই দেখো, এই যে দেখো এখানে ধরো তুমি এই বিন্দু থেকে এই যে এখানে আসছো, তারপরে এখান থেকে আবার এখানে গেলা, এ বি সিতে গেলা, তারপর তুমি যদি ফিরে না যাও, তুমি যদি আবার এতে ফিরে না যাও, তাহলে কি তুমি ত্রিভুজ পাবে না কিন্তু, জাস্ট এখানেই থেকে যাবে। দেখো এ বি সি, আবার কি এই যে এতে যেতে হবে, তাহলে কিন্তু ত্রিভুজ পাওয়া যায়। চতুর্ভুজের ক্ষেত্রেও সেম, তোমার যেই বিন্দু থেকে তুমি হচ্ছে শুরু করো ওই বিন্দুটা তোমাকে আবার রিপিট করতে হবে। ওকে, তারপর কি এই যে দেখো 0,6, এটা আবার। এরপর আর কিচ্ছু না, তোমার হচ্ছে একটা ছোট্ট গল্প শোনালেই কাজ শেষ। সেই গল্পটা হচ্ছে কি তোমার সফলতার গল্প, যেটা ব্যর্থতা দিয়ে শুরু হয়। দেখো একে একে ব্যর্থ হয়েছিল, ব্যর্থ মানে কি যে নিচের দিকে যাচ্ছ, এভাবে আর গুণ করব। তাহলে কি 0 × 0 0 হচ্ছে, এটাও 0, এটা 6 × 36, তারপরে একটা মাইনাস দিব, মাইনাস দিয়ে একটু থেমে এখন আমি সফল হব। ওকে, মনে জিত কাজ করছে তো, এত পার ব্যর্থ হয়েছি, এরপরে এই যে কামব্যাকটা দিয়ে দিব। কামব্যাক কি, যে উপর থেকে নিচ থেকে যে উপরে চলে যাব। তাহলে এটা কি মাইনাসে মাইনাসে, সরি এটা মাইনাস, এটা প্লাস, প্লাসে মাইনাসে এটা মাইনাস হচ্ছে 6 × 36, আর হচ্ছে এখানে বাকিগুলো কিন্তু 0 হয়ে যাচ্ছে, 0 + 0। তারপরে এখানে কত, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি 36 + 36, তাই তো? এখানে হচ্ছে 72, হাফ গুণ 72 মানে হচ্ছে 2 দিয়ে ভাগ,
হাফ দিয়ে গুণ মানে হচ্ছে কি 2 দিয়ে ভাগ, তাহলে 72 ভাগ করলে তাহলে 36ই হবে, 36 বর্গ একক। অবশ্যই কিন্তু এই যে বর্গ একক এই কথাটা তোমাকে লিখতেই হবে, যদি না লিখো তাহলে সেক্ষেত্রে মার্ক কিন্তু কর্তন হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। ঠিক আছে, তো সেই তোমার মার্ক যেন কাটা না যায়, সেই দুর্ঘটনা এড়ানোর জন্য অবশ্যই কিন্তু তুমি বর্গ এককটা লিখবে, একক কিন্তু দিবেই, দূরত্ব হলে একক আর ক্ষেত্রফল হলে বর্গ একক। আশা করি এটা বোঝা গেছে। আমাদের শুধুমাত্র এখন যে ক্যালকুলেটরের পার্টটা হচ্ছে বাদ আছে, ক্যালকুলেটরে কিভাবে সমাধান করে আমি সেটা এখন দেখাই দিচ্ছি। ওকে বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা, তাহলে হচ্ছে তোমরা দেখো এখানে ক্যালকুলেটরটা হাতে নিয়ে নিচ্ছি আমি। এখন দেখো যে তোমাদের এখানে প্রথমে দেখো মোড একটা অপশন আছে, মোড, যে প্রথমে মোড, এই অপশনটাকে তোমরা একবার না একে একে 3বার প্রেস করবা। প্রথম একবার, 2বার, 3বার প্রেস করে দেখো 1 নম্বরে আসছে ইকিউএন, এই ইকুয়েনটা প্রেস করবা 1, ইকুয়েন, এই যে 1টা আমি প্রেস করে দিছি। দেখো 1 প্রেস করে, ইকুয়েন মানে হচ্ছে ইকুয়েশন, ইকুয়েশনের বাংলা হচ্ছে সমীকরণ, তোমরা কিন্তু সমীকরণই সমাধান করতেছো, তাহলে সেই জন্য এই ইকিউএন। ওকে, এরপরে দেখো, এরপরে হচ্ছে দেখো 2টা, এই যে 2 আননোনস, আননোনস মানে কি তোমার আসলে কয়টা আননোন সেটা জানতে চাচ্ছে। তো তোমার এখানে 2টা আননোন, এক্স এর মান আননোন আর ওয়াই এর মানটা আননোন, তো সেই জন্য তুমি এখানে 2টা আননোন দিবে। ঠিক আছে, এবার A1টা এখন কি হবে দেখো ভাইয়া, তোমাকে অবশ্যই কিন্তু এই ক্যালকুলেটরটা যদি একবারে ম্যাথটা করতে চাও, সমীকরণ সমাধান করতে চাও, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই কি করতে হবে, যে এক্স আর ওয়াই এই চলকগুলো কিন্তু এক পাশে রাখতে হবে। এক্স আর ওয়াই চলকটা এক পাশে থাকবে আর বাকিগুলো থাকবে আরেক পাশে ধরো। ওকে, তাহলে এক্স আর চলক এক পাশে থাকা মানে হচ্ছে দেখো এখানে তোমার হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 6 ছিল, তো তো এক্সটাকে তুমি যদি ওই পাশে নিয়ে যাও তাহলে কি হবে বলো তো, মাইনাস এক্স হবে, মাইনাস এক্স প্লাস ওয়াই, এটা কিন্তু বুঝো যে মাইনাস এক্স প্লাস ওয়াই। তাহলে সেক্ষেত্রে এখানে তোমাকে A1 মানে এক্স এর সহগটা জানতে যাচ্ছে, এক্স এর সহগটা, তাহলে বলো এক্স এর সহগ কত হবে বলো তো, -1, সেই ক্ষেত্রে -1 দিয়ে এবার ইজুকস টু প্রেস করবে। এবার বি ওয়ান হচ্ছে ওয়াইয়ের সহগ, 1 ইজুকস টু C1, তার মানে এই পাশে শুধুমাত্র কিন্তু 6 থাকতেছে। প্রথম সমীকরণের জন্য ডান পাশে কি থাকবে, শুধুমাত্র 6 থাকবে যদি এক্স সাইড চেঞ্জ করে, তাহলে যে 6 প্রেস করব। এরপরে পরেরটাও কিন্তু তোমার -x-কে যদি তুমি সাইড চেঞ্জ করে নিয়ে যাও তাহলে কিন্তু +x হয়ে যাবে। অবশ্যই কিন্তু চলকগুলো এক পাশে থাকাই লাগবে, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে এখানে কত হচ্ছে +1, তাই তো, +1। A2 হবে কি x এর সহগ, সবসময় A2 x এর সহগ, আর B2 হচ্ছে y, মানে বি হচ্ছে y এর জন্য, আর হচ্ছে তোমার A হচ্ছে x এর জন্য। ওকে, তারপরে 1 দিলাম, এরপরে B আসছে, এটা y এর জন্য, তাহলে y এর সহগ কত, 1 দিয়ে ইজুকস টু, দেখো ইজুকস টু প্রেস করব। তারপরে হচ্ছে 6, এই পাশে শুধু 6 থাকতেছে, C2টা হচ্ছে 6, এই দেখো এক্স এর ভ্যালু চলে আসছে 0 আর ওয়াই এর ভ্যালু চলে আসছে 6। এটাই কিন্তু আমাদের রাশিটা সমাধান করে। তাহলে তোমরা কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজেই কিন্তু এই সমাধানগুলো করে ফেলতে পারো। আবার যদি তোমাকে ফিরে যেতে হয় তাহলে অন্য কোনো বাটন প্রেস করলে আসলে হবে না কিছু, তোমাকে ফিরে যেতে হবে, দেখো এই যে মোড, এটাতে আবার প্রেস করে 1 দিয়ে দিবে, 1, দ্যাটস ইট। তখন কিন্তু তোমরা আবার তোমাদের আগের ইন্টারফেসে ফিরে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলে আসবো আমরা আমাদের পরবর্তী অঙ্কটাতে। তো দেখো বন্ধুরা, এখানে আমি লক্ষ্য করতে পারছি যে গ নম্বর কোশ্চেন আমাদের যেটা বলছে যে চতুর্ভুজটির কর্ণদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। চতুর্ভুজের কর্ণদ্বয়, আচ্ছা কর্ণ তো বের করার আগে বিন্দু জানা লাগবে, যে শীর্ষ বিন্দুগুলো কি, আমি তো বিন্দুগুলোই জানি না। আমি শুধুমাত্র এখানে জানি যে তোমার চতুর্ভুজের কি বলতো, বাহুগুলার সমীকরণ দেওয়া আছে, বাহুর সমীকরণ। আচ্ছা প্রথম কথা হচ্ছে বাহুর সমীকরণটা আবার কি, ধরো ভাইয়া, ধরো এই দেখো এখানে হচ্ছে কতগুলা সরলরেখা, দেখো তোমার হচ্ছে কয়েক সেট, আমি ধরে নিলাম জাস্ট এইভাবেই ধরে নিচ্ছি যে কতগুলো সরলরেখা একে অপরকে ছেদ করার ফলে একটা চতুর্ভুজ উৎপন্ন হয়েছে। ওকে, একটা চতুর্ভুজ উৎপন্ন হচ্ছে কিন্তু, ঠিক আছে, যে দেখো একটু, এই তো ধরে নিলাম যেভাবে, ঠিক আছে, একে অপরকে ছেদ করার ফলে এখানে একটা চতুর্ভুজ উৎপন্ন হয়েছে। এই যে দেখো চতুর্ভুজটা, তো আমি ধরো নাম দিয়ে দিলাম, এটাকে নাম দিলাম তোমার হচ্ছে এ, এটার নাম দিলাম তোমার বি, আর এই বিন্দুটার নাম সি, এটা হচ্ছে ডি। তাহলে একে অপরকে ছেদ করার ফলে এখানে কিছু বিন্দু উৎপন্ন হয়েছে। ওকে, টোটাল 4টা বিন্দু উৎপন্ন হয়েছে, আর এই 4টা বিন্দু হচ্ছে চতুর্ভুজটার শীর্ষ বিন্দুগুলা। আচ্ছা প্রথম কথা দেখো এখানে এইটা পুরোটা কিন্তু একটা এ বি সরলরেখা না, সরলরেখা, আর এই সরলরেখার অংশকেই কি বলে, সরলরেখার অংশকেই কি বলে বলতো, রেখাংশ। রেখায়ের অংশ, রেখায়ের অংশ, দেখো এই যে পুরো একটা বড় সরলরেখার এবি হচ্ছে একটা অংশ, যেটা এখন একটা চতুর্ভুজের বাহু হয়ে গেছে, চতুর্ভুজের বাহু হয়ে গেছে। ঠিক আছে, বড় একটা সরলরেখার অংশকে বলে রেখাংশ,
যেটা এখন চতুর্ভুজের বাহু হিসেবে গণ্য করতেছে, ওরা অ্যাপয়েন্ট করা হয়েছে যে তুমি বাহু। ঠিক আছে? আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে এরকম যে ভাই সরলরেখার যদি একটা সমীকরণ থাকে, সরলরেখা পুরো রেখার, তাহলে কি বলতো তোমার ওই যে রেখাংশরও সমীকরণ থাকবে না একটা, কারণ সরল রেখারই তো অংশ হচ্ছে কি রেখাংশ না, তাহলে সরল রেখার যদি একটা সমীকরণ থাকে তাহলে রেখাংশরও সমীকরণ আছে। আর যেটা এখন কি এই যে দেখো বাহু হয়ে আছে, চতুর্ভুজের একটা বাহু। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে ভাইয়া এটা মনে রাখবো যে সরলরেখার সমীকরণ যেটা হবে সেটাই হবে কি বলতো বাহুর সমীকরণ। তাহলে বাহুর সমীকরণ সরলরেখার সমীকরণ এগুলো কিন্তু আলাদা কিছু না, একই। ওকে, ব্যাপারটা মূলত একই। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে আমাদের হচ্ছে কি কি সরলরেখার সমীকরণ দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে y ইকুয়ালস টু x প্লাস 6। আচ্ছা ঠিক আছে, y ইকুয়ালস টু x প্লাস 6 তো দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার, এটা দিয়ে দিলাম আমি এক নাম্বারটা। এক নাম্বার কি y ইকুয়ালস টু, দেখো এডিটা কিন্তু পুরো এডিটা বুঝো, কিন্তু পুরো এডিটা হচ্ছে y ইকুয়ালস টু x প্লাস 6। খুব ভালো কথা, x প্লাস 6। এরপরে আমি দেখি তো আমার হচ্ছে এই যে এখানে দুই নাম্বারটা y ইকুয়ালস টু মাইনাস x প্লাস 6, দুই নাম্বারটা y ইকুয়ালস টু মাইনাস x প্লাস 6, মাইনাস এক্স প্লাস 6। ঠিক আছে, এটা আমি এখানে ধরলাম, এটা হচ্ছে আমার দুই নাম্বারটা। এই যে দেখো দুই নাম্বারটা। ঠিক আছে, এরপরে আবার যেটা আছে সেটা হচ্ছে তোমার তিন নাম্বারটা কি বলছে, y ইকুয়ালস টু মাইনাস এক্স মাইনাস 6, y ইকুয়ালস টু মাইনাস এক্স মাইনাস 6। ঠিক আছে, তাহলে এটা আমি ধরে নিলাম আমার তিন নাম্বারটা। দেখছো এই যে পুরাটা হচ্ছে তিন নাম্বারটা। আচ্ছা, চার নাম্বারের জন্য বাদ আছে কি, আর এই যে এটা বাদ আছে, মনে হয় যে এটা বিসিটা বাদ আছে। তাহলে দেখি এখানে বিসিটা কি বলে দিছে, বিসিটা বলে দিছে y ইকুয়ালস টু এক্স মাইনাস 6, y ইকুয়ালস টু এক্স মাইনাস 6। ঠিক আছে, এই যে দেখো, তাহলে আমি কিন্তু আমার সমীকরণগুলো বসাই ফেলছি র্যান্ডমলি। এখন এখানে আবার বসানোর পিছনে একটা আমার হচ্ছে কারণ আছে, সেটা হচ্ছে কি যে তুমি যদি একটা ব্যাপার লক্ষ্য করে দেখো, তোমাকে একটু আগে আমি ছেদবিন্দু বের করা শিখাইছি, একটু আগে আমরা খ নম্বরে কিন্তু ছেদবিন্দু বের করা শিখছি। ছেদবিন্দু কিভাবে বের করতে হয় বলতো, সমীকরণগুলো সমাধান করে বের করতে হয়। একটু লক্ষ্য করে যদি দেখো তাহলে এই দুইটা সমীকরণ না কোনো সমাধান নাই। একটু যদি লক্ষ্য করে দেখো, বাদ দেওয়ার কিন্তু কোনো অপশন নাই। তোমরা ক্যালকুলেটরে বসায় দেখতে পারো, নিজেরাও করে দেখতে পারো প্রতিস্থাপন অপনয়ন। তাহলে এই দুটো সমীকরণ কি বলতো সমাধান করা যাবে না। এখন সমীকরণ কখন সমাধান করা যায় না, যখন এদের আসলে কোনো ছেদ বিন্দুই নেই। যখন আমি দেখবো এদের কোনো ছেদ বিন্দু নাই, তখনই কি তুমি বুঝে নেবে যে এদের কোনো সমাধান করা যাবে না। যে ছেদ বিন্দুই তো নাই, তাহলে সমাধান করে কি পাবো? কেন ছেদ বিন্দু নাই? দেখো এরা দেখবে একে অপরকে ছেদই করতেছে না। দেখছো এই যে দেখো, এই যে বিসিটা দেখো, বিসি আর হচ্ছে এডি কখনোই কিন্তু একে অপরকে ছেদ করবে না। দেখছো এই যে সমান্তরালে যাচ্ছে, সমান্তরালে না গেলেও কি একে অপরকে কখনোই ছেদ করবে না। ঠিক আছে, আবার দেখো এখানকার হচ্ছে এবিটা, এই দেখো এবি, এই দেখছো, দেখতে পাচ্ছ এই যে এবিটা, এবি আবার হচ্ছে সিডি, দেখো এদেরও কিন্তু কোনো সমাধান নাই। দেখো এই দুইটা সমীকরণে কিন্তু কোনো সমাধান নাই। সমাধান এই জন্যই নাই কারণ এদের কোনো ছেদ বিন্দু নাই, এরা কখনোই একে অপরকে দেখো ছেদ করবে না। দেখতে পাচ্ছ যে দেখো, এই যে দেখো যাচ্ছে একটাই পাশে কখনোই ছেদ করবে না কিন্তু। তাহলে সেক্ষেত্রে এখন আমাদের কিন্তু একটু ভেবে চিনতে তারপরে হচ্ছে আমাদের চিন্তা ভাবনা করে বের করতে হবে যে ছেদবিন্দুগুলা। তাহলে আমি কি একটু এক এক করে দেখি। তাহলে আমি হচ্ছে এখানে একটু ইয়েগুলো লিখে ফেলি, y ইকুয়ালস টু, আচ্ছা এখানে এতটুকু লেখা লাগবে না, আমি হচ্ছে এই বিন্দুর জন্য, আচ্ছা এই বিন্দুটা কিভাবে পাচ্ছি দেখো, এই যে দেখো এই 1 নং সমীকরণটা আর এই 2 নং সমীকরণটা দেখতে পাচ্ছ, এই যে দেখো এখানে এই 1 নাম্বারটা আর হচ্ছে 2 নাম্বারটা একে অপরকে ছেদ করছে বলেই কিন্তু এখানকার এই বিন্দুটা পাওয়া যাচ্ছে। দেখো এখানকার এই যে 2 আর হচ্ছে 1, তাহলে 1 এবং 2 এর ছেদবিন্দু এ হলে নং এবং 2 নং এর ছেদবিন্দু, ওকে 2 নং এর ছেদবিন্দু এ হলে, ঠিক আছে ছেদবিন্দু এ হলে, তাহলে সেক্ষেত্রে কিভাবে পাবো যে ছেদবিন্দু বের করার, আমরা জানি 1 নংটা কি বলতো y ইকুয়ালস টু x প্লাস 6, আবার হচ্ছে আরেকটা যে তোমার 2 নাম্বারটা হচ্ছে y ইকুয়ালস টু মাইনাস এক্স প্লাস 6, তাহলে 1 আর 2 যোগ করলেই হচ্ছে আই গেস। ঠিক আছে, পাশে একটু লিখে দাও 1 প্লাস 2 করে, তাহলে 2 করলে কি দেখো x বাদ চলে যাচ্ছে, তাহলে এখানে 2y ইকুয়ালস টু 12, তাহলে y ইকুয়ালস টু কত হচ্ছে 6, y ইকুয়ালস টু 6। এখন এই y এর মানই তুমি হচ্ছে 1 নং এ বসাই দাও, y এর মান 1 নং এ বসিয়ে, ঠিক আছে বসালে আমি কি পাচ্ছি বলো তো, আমার হচ্ছে x এর মানটা আমি পেয়ে যাবো, দেখো 6x প্লাস 6
তাহলে সেক্ষেত্রে 6 যদি এই পাশে চলে আসে তাহলে কত হবে x = 0, x = 0। তাহলে আমার এই বিন্দুর স্থানাঙ্ক আসতেছে হচ্ছে এই যে দেখো x এর ভ্যালু 0, y এর ভ্যালু কত 6। সবসময় x এর ভ্যালুটা কিন্তু আগে বসে, y এর ভ্যালুটা মানে তোমার পরে বসে, ঠিক আছে। তাহলে x এর ভ্যালু হচ্ছে 0, y এর ভ্যালুটা 6, তাহলে এই বিন্দু হচ্ছে 0,6। ঠিক একই রকমভাবে এখন আমাকে বি বিন্দু, সি বিন্দু এবং ডি বিন্দু বের করতে হবে। তো আমি এটা লক্ষ্য করি। দেখো বন্ধুরা, এখানে তোমরা যদি লক্ষ্য করো যে তোমার হচ্ছে দেখো এই বিন্দুটা আমি পাশে রেখে দিছি। দেখো এখানকার এই যে 2 নাম্বারটা দেখছো, যে 2 নাম্বারটা, 2 নাম্বার আর 4 নাম্বার যদি একে অপরকে ছেদ করে, দেখছো যে 2 আর হচ্ছে 4, তোমরা লক্ষ্য করো 2 আর 4 একে অপরকে যদি ছেদ করে তাহলে সেক্ষেত্রে এখানে হচ্ছে বি বিন্দুটা পাওয়া যাচ্ছে। তো 2 ও 4 নং এর ছেদবিন্দু বি হলে তাহলে বি বিন্দুটা আমি কিভাবে পাবো? এই দুইটা সমীকরণ সমাধান করতে হবে। দেখো আমি দুইটা সমীকরণ সমাধান করে দিছি। সেক্ষেত্রে তোমার হচ্ছে বি এর মান আসছে, সরি এই যে তোমার x এর মানটা আসছে 6 আর y এর মান আসছে 0, কারণ দেখো +6 আর -6 0 হয়, 2 যদি এর পাশে ভাগ হয়ে যায় তাহলে 0 এর সাথে তুমি যেই সংখ্যায় ভাগ করো না কেন অ্যান্সার কিন্তু 0 হবে। তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের y এর মানটা আসছে 0, আমরা জানি বিন্দুতে সবসময় x এর মানটা আগে হয়, y এর মানটা পরে। তাহলে x এর মান এখানে 6 আর y এর মান কত 0। ঠিক একই রকম ভাবে সি বিন্দুটা আমরা এখন হচ্ছে একটু দেখব। ঠিক একই রকম ভাবে দেখো এখানে হচ্ছে সি বিন্দুটা, দেখো সি বিন্দুটা উৎপন্ন হয়েছে কিভাবে বলো তো? এই যে দেখো এখানকার 3 নং, এই যে দেখো 3 নং সমীকরণটা আর 4 নং সরলরেখার সমীকরণ, দেখছো 4 নাম্বারটা আর 3 নাম্বারটা, দেখছো 3 নাম্বার আর 4 নাম্বার একে অপরকে ছেদ করছে বলে এখানে তোমার হচ্ছে সিটা পাওয়া গেছে। তো সেই জন্য এদের ছেদবিন্দুটা বের করতে হলে জাস্ট আগের মতনই যোগ করে দিব। যোগ করে দিলে দেখো এখানে ওয়াই এর মান চলে আসে হচ্ছে -6। ঠিক একই রকমভাবে -6 এই পাশে দেখো ওয়াই এর মানটা আবার 4-এ বসাই দিব, ওয়াই এর মানটা আবার 4 নং সমীকরণে বসাই দিব। বসাই দিলে দেখবা যে এখানে হচ্ছে যে তোমার এই দেখো এখানে 4-এ বসালে দেখো y = -6 আর হচ্ছে x তো নরমালি থাকবে আর এখানে -6, -6টা এই পাশে আসলে কি +6। তো +6 আর -6 কাটাকাটি গেলে তাহলে x এর ভ্যালু কত আসলো 0। তাহলে সি বিন্দুতে x এর মান হচ্ছে 0, y এর মানটা হচ্ছে আমাদের -6। ঠিক একই রকম ভাবে এখন আমাদের লাস্ট ওয়ান ডি বিন্দুটা বের করতে হবে। কেউ যদি তোমরা চাও এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, আমরা এখন ডি বিন্দুটা বের করব। ওকে, ঠিক আছে বন্ধুরা, তাহলে লক্ষ্য করতে পারছো তোমরা এখানে যে দেখো এই 1 নাম্বারটা 3 নাম্বারটা দেখতে পাচ্ছ, এই 1 নাম্বার সমীকরণটা সরলরেখার যে সমীকরণটা আছে সরলরেখাটাই দেখো যে 1 নাম্বারটা 3 নাম্বারটা একে অপরকে ছেদ করছে বলে তোমার হচ্ছে ডি বিন্দুটা উৎপন্ন হয়েছে। ঠিক একই উপায়ে আমরা হচ্ছে ডি বিন্দুটাও বের করে ফেলছি। এই যে দেখো আমরা কিন্তু ঠিক একই রকম ভাবে তোমার এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু এবং ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। এখন যেহেতু আমি বিন্দুগুলা জানি, এখন আমার কাজ কি? কাজ হচ্ছে কর্ণের সমীকরণ বের করা। কর্ণ, এখন কর্ণগুলা কি কি? আচ্ছা আমি আরেকটা ব্যাপার এখানে লক্ষ্য করতে পারলাম যে এইগুলা সব এক্স অক্ষের, আসলে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের বিন্দুগুলা। কারণ কি দেখো এক এক জায়গায় আছে এক্স এর মান 0, এক জায়গায় আছে কি ওয়াই এর মান 0। তার মানে আমি যদি মোটামুটি ক্লিয়ারলি আঁকতে চাই, দেখো এখন আমাদের যে ডেমনস্ট্রেশনটা এটা বাদ দিয়ে আমি যদি এটা মোটামুটি ক্লিয়ার পিকচার আঁকতে চাই তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা হয়ে দাঁড়াবে এভাবে। ধর এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটাকে তুমি হচ্ছে দেখো এটাকে এক্স অক্ষ ধরে নাও, এটাকে ওয়াই অক্ষ ধরো। তাহলে সেই ক্ষেত্রে যে দেখো 0,6 অবশ্যই কি এক্স এর মান 0, ওয়াই এর মান হচ্ছে কি 6, তাহলে সেটা অবশ্যই যে এইখানেই হবে। তাহলে এটা হচ্ছে আমার এ বিন্দুটা। তারপরে বি বিন্দুটা কোথায় হচ্ছে 6,0, তার মানে এক্স এর মান 6, আমি এখানে +6 এখানে ধরে নিলাম। তাহলে এটা হচ্ছে আমার বি বিন্দু। তারপরে হচ্ছে 0,-6, তাহলে ওয়াই এর মান -6 কোথায় বলো তো? এই যে এখানে। আর এক্স এর মান 0 ওয়াই অক্ষের উপরে অবশ্যই, একটু আগেই আমরা হচ্ছে জেনে আসছি এগুলা। তাহলে এটা হচ্ছে আমার সি বিন্দুটা, আর ডি বিন্দু হবে -6,0, তাহলে যে এক্স এর মান -6 এখানে। তাহলে আসলে এটা দেখতে মোটামুটি এরকম হবে। ওকে, এই যে দেখো, ঠিক আছে, এইটা হবে আমার সেই চতুর্ভুজটা। অ্যাকুরেটলি যদি আমরা আঁকি, এখন আমরা একটু অ্যাকুরেসি মেনটেন করে আঁকতে পারছি, কারণ এই যে এখন এঁকে ফেললাম। আঁকার পরে এখন হচ্ছে যদি না আঁকতাম তাও আসলে কোনো একটা প্যারা ছিল না। মোটামুটি আঁকার কারণ হচ্ছে কি যে আমি কর্ণগুলো এখন স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। কর্ণগুলা কি কি বলো তো? যে দেখো এখানে একটা কর্ণ আসছে এ সি, তুমি দেখতে পাচ্ছ যে এ সি একটা কর্ণ। এই যে দেখো এখানকার এ সিটা হচ্ছে একটা কর্ণ, এই যে দেখো। তারপরে হচ্ছে এখানকার এই যে বিডি একটা কর্ণ। তাহলে কর্ণে তোমাকে সমীকরণগুলো বের করতে হবে। এখন সমীকরণগুলো আসলে বের করা যায়, আর বের করার হচ্ছে তোমার বিভিন্ন, তোমার দুইটা বিন্দু জানা থাকলে তুমি সমীকরণ কিন্তু একেবারে বের করে ফেলতে পারো, যে y-y1 ডিভাইডেড বাই y-y2। কিন্তু এখানে আমি একটা ছোট একটা ট্রিক করতে যাচ্ছি। ট্রিকটা হচ্ছে তুমি এখানে লক্ষ্য করতে পারছো যে এখানে এক্স অক্ষটাই কি বলতো তোমার এই যে বিডিটা কিন্তু পুরোটাই কিন্তু এক্স অক্ষের উপরে।
তাই তুমি যদি কোনোভাবে আগের থেকে জানো যে এক্স অক্ষের সমীকরণ কি, তাহলেই কিন্তু তুমি সরাসরি এখানে লিখে দিতে পারছো, তোমার কিছুটা টাইম কিন্তু সেভ হয়ে যাচ্ছে, কিছুটা টাইম সেভ হয়ে যাচ্ছে। আমি তোমাকে একেবারেই বলতেছি না যে তোমরা এইভাবেই করতে হবে। তোমরা কেউ যদি চাও যে না ভাই আমি একটু কষ্ট করে হলেও ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এই সূত্রটা অ্যাপ্লাই করে এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু এই সূত্রটা অ্যাপ্লাই করে আমি হচ্ছে সরলরেখার সমীকরণগুলো বের করতে চাচ্ছি, যেখানে আমি বি বিন্দু জানি, ডি বিন্দু জানি। হ্যাঁ, অ্যাপ্রিসিয়েট, তোমরা ওইটাও করতে পারো, কিন্তু কেউ যদি একটু বুদ্ধি করে এটা যদি অ্যাপ্লাই করতে চায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেও সেটা পারবে। ওকে, সেও যদি এইভাবে করে তাহলেও কিন্তু তার উত্তর পুরোপুরি ঠিক হবে। টিচাররা কিন্তু এখানে ফুল মার্কই তোমাকে দিতে বাধ্য। সেটা হচ্ছে কি একটা ব্যাপার, সেটা হচ্ছে দেখো এটা বিডিটা পুরোটাই হচ্ছে এক্স অক্ষকে রিপ্রেজেন্ট করতেছে। তো তুমি কি এক্স অক্ষের সরলরেখার সমীকরণ জানো? দেখো এটাও কিন্তু একটা সরলরেখা, এক্স অক্ষ একটা সরলরেখা, ওয়াই অক্ষও কিন্তু একটা সরলরেখা। তা তুমি যদি এদের সরলরেখার সমীকরণগুলো যদি জানো তাহলেই কিন্তু তোমার কাজ হয়ে যাচ্ছে। তাহলে এখানে বিডি, এখানে বিডি এক্স অক্ষ, বিডি কর্ণ এক্স অক্ষ, ঠিক আছে, এক্স অক্ষ। ওকে, আর এক্স অক্ষের সমীকরণ কি হয় বলো তো? এক্স অক্ষের সমীকরণ হয় ওয়াই ইকুয়ালস টু জিরো, ওয়াই ইকুয়ালস টু জিরো। এবার তুমি বলছো ভাইয়া ওয়াই ইকুয়ালস টু জিরো, এটা তো একটা মান, অবশ্যই মান, কিন্তু ভাইয়া সমীকরণ হওয়ার জন্য তোমার যেই সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা হচ্ছে যদি এক বা একাধিক চলকের কখনো মান দেওয়া থাকে তাহলে সেটাই হয়ে যায় কি বলো তো? সমীকরণ। তাহলে এক বা একাধিক, এখন একাধিক আমরা মেনে নিতে কোনো সমস্যা নাই, কিন্তু যে এক বলছে যে, তার মানে একটা চলকেরও যদি মান দেওয়া থাকে তাহলেও সেটা একটা সমীকরণ। তাহলে দেখো এখানে ওয়াই ইকুয়ালস টু জিরো, কেন ওয়াই ইকুয়ালস টু জিরো? কারণ দেখো এক্স অক্ষের উপরে ওয়াইয়ের মানটা শূন্য হয় সবসময়, সেই জন্য এক্স অক্ষের সমীকরণ হচ্ছে আমার ওয়াই ইকুয়ালস টু জিরো। আবার ঠিক একই রকম ভাবে ওয়াই অক্ষে সবসময় কার মান জিরো হয় বলতো? এক্স অক্ষের মান জিরো হয়, তাহলে ওয়াই অক্ষের সমীকরণ হবে এক্স ইকুয়ালস টু জিরো। এটাকে মনে রেখো, অনেকবার এমসিকিউতেও কিন্তু আসে, এমসিকিউতেও আসে। কিন্তু বেসিক ধারণাটা কিন্তু অবশ্যই রাখবা যে এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু জিরো, আর ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে কি বলতো? এক্স ইকুয়ালস টু জিরো। এটা মনে রাখই, অবশ্যই রাখবা কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু তোমার এমসিকিউতে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে সমীকরণ কি হবে? ওয়াই ইকুয়ালস টু জিরো। তাহলে বিডি সমীকরণ কি আসলো? ওয়াই ইকুয়ালস টু জিরো। ঠিক একই রকম দেখো এই যে এসি এখানে লিখে ফেলছি যদিও এখানে, তাহলে আবার এখানে আবার হচ্ছে কি বলতো? আবার এই যে দেখো আবার হচ্ছে ওই দেখো এসিটা তোমরা লক্ষ্য করতে পারছো, এসিটা হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, এসিটা হচ্ছে ওয়াই অক্ষ, এই যে এসি কর্ণ, ঠিক আছে, এসি কর্ণ যে দেখা যাবে। আচ্ছা, এসি কর্ণটা হচ্ছে কি হবে বলতো? ওয়াই অক্ষ। ওকে, ওয়াই অক্ষ, এসি কর্ণ মানে এটা আসলে ওয়াই অক্ষ। আর আমরা জানি যে ওয়াই অক্ষের সমীকরণ কি হবে? ওয়াই অক্ষের সমীকরণ হবে এক্স ইকুয়ালস টু জিরো। তাহলে সেক্ষেত্রে তোমার বিডি কর্ণের সমীকরণ হবে ওয়াই ইকুয়ালস টু জিরো, আর এসি কর্ণের সমীকরণ হবে এক্স ইকুয়ালস টু জিরো। তোমরা সরাসরি এটাই উত্তর লিখে দিবে, তাহলে তোমার কাজ হয়ে যাবে। এটাই হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে, স্পষ্টভাবে, ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।